বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইনের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি হাজির হয়েছি নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট 2 নিয়ে। অর্থাৎ চতুর্থ সপ্তাহের যে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2, গণিতের অ্যাসাইনমেন্ট 2 আছে, আজকে ওই অ্যাসাইনমেন্ট 2 নম্বর অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে হাজির হয়েছি। তো আমাদের অ্যাসাইনমেন্টের যে উদ্দেশ্য, বারবার তোমাদেরকে বলি যে আমাদের অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য হলো স্টুডেন্টদেরকে যেন শেখা হয়, যে অধ্যায়গুলো সিলেবাসে দেওয়া আছে, অ্যাসাইনমেন্টের সিলেবাসে ওই অধ্যায়গুলো সম্পর্কে যেন স্টুডেন্টদের ধারণা হয়ে যায়, সেই জন্যই দেওয়া। তাই তারপরও আমরা চেষ্টা করি টিচাররা যেন অনলাইনের যে ক্লাস, আমাদের নিয়মিত ক্লাস করতেই হয়, ওই ক্লাসের জায়গায় আমরা যদি অনলাইনের যদি তোমাদের অ্যাসাইনমেন্টেতে একটু সহযোগিতা করি, অর্থাৎ সহায়ক ক্লাস নেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। আমরা পুরোপুরি অ্যাসাইনমেন্টটা করে দেবো না, হয়তো তোমাদেরকে জাস্ট সাহায্য করব। আর এখন যে দ্বিতীয় সপ্তাহের যে ম্যাথ অ্যাসাইনমেন্ট, ওটা কিন্তু অনেক বড়। এখানে 4টা সৃজনশীল আছে, আর সংক্ষিপ্ত কোশ্চেন আছে কতগুলো, সংক্ষিপ্ত 1, সংক্ষিপ্ত 2, 1-এর মধ্যেও কতগুলো কোশ্চেন আছে, 2-এর মধ্যেও কতগুলো কোশ্চেন আছে। আমরা সবগুলোই মোটামুটি সলিউশনের পর্যায়ে, অর্থাৎ সলিউশন সমাধান দেওয়ার চেষ্টা করব। সলিউশনটা তোমরা নিজেরাই করবা, সমাধানটা পুরোপুরি সম্পূর্ণ সমাধান করে দেবো না, সহযোগিতা করব, তোমরা সমাধান করতে সচেষ্ট হবে আশা করি। তো আজকে ক্লাস শুরু করছি। আর জ্যামিতি ভিত্তিক যে এগুলো আছে, এগুলো আসলেই কিন্তু পুরোপুরি না লিখে তোমাদেরকে না বুঝিয়ে দিলে তোমরা বুঝবে না, এই জন্যই জাস্ট এটা হয়তো সম্পূর্ণ সমাধান দেওয়া হয়ে যাবে, তারপরেও তোমাদের জানা হয়ে গেল বিষয়টা, এজন্যই। তাহলে আজকে শুরু করলাম। দেখো, আমি ভাগে ভাগে আমি সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে একটা সৃজনশীল লিখেছি, সৃজনশীল 1। এটাতে দেওয়া আছে যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পি এস কিউ আর এর উপর লম্ব। দেখো কতে দেওয়া আছে, পি কিউ সমান 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো তোমরা, পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ বলা আছে। সমবাহু ত্রিভুজ মানে কি? সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 4টা বাহুই সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। আমরা এখানে একটা পি কিউ আর সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যার 3 সেন্টিমিটার পি কিউ। আচ্ছা, যদি পি কিউ সমান 3 সেন্টিমিটার হয়, তাহলে আমরা জানি পি আর সমানও 3 সেন্টিমিটার হবে, কিউ আর সমানও 3 সেন্টিমিটার হবে, যেহেতু এই তিনটা বাহুই সমান। তাহলে দেখো, আমরা তাহলে লিখতে পারি, এই যে ক এর সমাধানের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে পি কিউ সমান 3 সেন্টিমিটার। আচ্ছা, পি কিউ সমান যদি আমরা এ ধরি, অর্থাৎ একটা বাহুকে যদি এ ধরি, যেহেতু সমবাহু ত্রিভুজের 3টা বাহুই সমান, তাহলে আমরা একটা বাহুর সমান এ ধরলাম, তার মানে 3টা বাহু সমানই এ, তাহলে পি কিউ সমান এ সমান 3 সেন্টিমিটার। তাহলে দেখো, আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর সমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফলটা তোমরা নির্ণয় করতে পারবে √3/4 a স্কয়ার, এই সূত্র দ্বারা। বর্গ একক লিখলাম, জানো আমরা জানি যে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। তাহলে এই যে যদি আমি এ এর মানটা বসাই 3, তখন 3 সেন্টিমিটার হবে, তখন এটা বর্গ একক না থেকে বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এটার মধ্যে তোমরা মানটা বসিয়ে এটা করতে পারো, অর্থাৎ এর মান যদি 3 বসাই 3 স্কয়ার হয়, তাহলে √3/4, 3 স্কয়ার মানে 9, 3 স্কয়ার মানে 9, তারপরে তোমরা এটার মান পেয়ে যাবে। আচ্ছা, আমাদের ক নাম্বারের উত্তর শেষ হলো। এখন তোমরা দেখো যে আমাদের খ নাম্বারে কি দেওয়া আছে। আমাদের খ নাম্বারে দেওয়া আছে, প্রমাণ করো যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2PS। মানে পি কিউ প্লাস পি আর, পি কিউ এবং পি আর রেখাটা, এই দুইটা রেখার যোগফল 2PS রেখার যোগফলের, অর্থাৎ PS রেখার দ্বিগুণের চেয়ে বড়। তাহলে দেখো, আমরা প্রমাণ করব বিশেষ নির্বাচন। আমাদের দেওয়া আছে, আমরা বললামই যে আমাদের সৃজনশীলে দেওয়া আছে যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং PS হলো কার উপর? কিউ আর এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2PS। এখন দেখো অঙ্কন, আমরা কতটুক বাড়তি অঙ্কন করেছি। আমাদের কিন্তু পি কিউ আর ত্রিভুজটা দেওয়া আছে, তার উপরে যে কিউ আর এর উপরে PS যে লম্ব, সেটাও আমাদের দেওয়া আছে। আমাদের শুধু দেওয়া নাই এই যে ST অথবা RT যে যোগ করলাম, আর ST RTর যে বাড়তি বাহু, এই দুটো বাহু টানলাম, এটা দেওয়া নাই, এজন্য আমরা এটা অঙ্কন লিখলাম, আমরা নতুন করে অঙ্কন করলাম। তাহলে PS কে T পর্যন্ত এমনভাবে বর্ধিত করি, এই PS রেখাটাকে আমরা T পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যেন
PS সমান TS বা ST হয়, এই PS সমান যেন ST হয়, অর্থাৎ PS বাহুটা সমান যেন ST বাহুটা হয়। তাহলে এখন কি করব, RT যোগ করি। যখন আমি যেহেতু PS সমান ST বাহু দৈর্ঘ্যটা বর্ধিত করলাম, যখন এই বাহুটাকে বর্ধিত করলাম, এমনভাবে বর্ধিত করলাম যেন PS সমান ST হয়, তাহলে আমি RT কে যোগ করে ফেললাম। এখন দেখো প্রমাণে যাব, এখানে প্রমাণ আছে। তাহলে প্রথমে প্রমাণের মধ্যে আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করেছি, একটা PQS, দেখো কোন ত্রিভুজটা, PQS, এই ত্রিভুজটা নিয়ে কাজ করেছি, এই ত্রিভুজ। আর কাজ করেছি RST, RST, এই যে RST, এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করেছি। দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে PS সমান TS, PS সমান TS অঙ্কন অনুসারে এই যে আমরা অঙ্কন করলাম, বললাম যে PS কে TS পর্যন্ত এমনভাবে, T পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেমন PS সমান যেন TS বা ST হয়। তাহলে PS সমান TS অঙ্কন অনুসারে QS সমান RS, এটার কারণ কি, এই QS সমান RS হওয়ার কারণ হলো সমবাহু ত্রিভুজের ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা জানি যে সমবাহু ত্রিভুজের, এটা তোমাদের একটা উপপাদ্যই আছে যে সমবাহু ত্রিভুজের ভূমির উপর অঙ্কিত লম্ব এই ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই খণ্ডে খণ্ডিত করে শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব। আচ্ছা যাই হোক, এখন দেখো QS, তাহলে QS সমান RS লিখতে পারি আমরা, এই যে QS বাহুটা সমান RS বাহুটা আমরা লিখতেই পারি। এবার দেখো, এবং অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল PSQ, অ্যাঙ্গেল PSQ, এবং অন্তর্ভুক্ত কোণ কোনটা, অ্যাঙ্গেল PSQ এই কোণ, আর অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল RST, RST, এই যে অন্তর্ভুক্ত কোণ PSQ এবং RST, অন্তর্ভুক্ত কোণ PSQ এবং অন্তর্ভুক্ত কোণ RST, এই দুইটা কোণ কেন সমান, এই দুইটা কোণ হলো বিপ্রতীপ কোণ। তোমরা বিপ্রতীপ কোণ নিশ্চয়ই জানো। বিপ্রতীপ কোণটা একটু সহজভাবে বুঝালে, এরকম যদি আড়াআড়ি দুইটা রেখাটা আনি তাহলে এই কোণগুলো হলো তার বিপ্রতীপ কোণ, এই কোণটার বিপ্রতীপ কোণ, এই কোণটার বিপ্রতীপ কোণ। আচ্ছা, তাহলে বিপ্রতীপ কোণ বলে এই দুইটা কোণ সমান। তাহলে আমরা জানি কোন ত্রিভুজ সর্বসম ত্রিভুজ হওয়ার জন্য দুইটা শর্ত হলো যে হয় দুইটা বাহু সমান হবে, একটা কোণ সমান হবে, অথবা একটা কোণ সমান, একটা বাহু সমান হবে, একটা বাহু সমান, দুইটা বাহু পরস্পর সমান হবে, আর দুইটা কোণ সমান হবে। এখন এখানে আমরা দেখছি যে দুইটা বাহু সমান এবং একটা কোণ সমান, তাহলে আবার হতে পারে দুইটা কোণ সমান একটা বাহু সমান, অথবা হতে পারে তিন বাহুই সমান, তাহলে ওই ত্রিভুজটাকে আমরা বলতে পারি ওই দুইটা ত্রিভুজকে পরস্পরের সর্বসম ত্রিভুজ বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু দুইটা বাহু এবং একটা কোণ সমান পেলাম, তাহলে আমরা বলতেই পারি যে PQS সর্বসম ত্রিভুজ RST। দেখো সমান চিহ্নের উপরে সর্বসম চিহ্ন, এটাকে সর্বসম চিহ্ন বলা হয়, এবং দেওয়াটাকে এটা সর্বসম চিহ্ন বলা হয়। তাহলে সুতরাং যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম প্রমাণ করতে পারলাম, তাহলে তার যে কোনো বাহু সমান যে কোনো বাহু, অর্থাৎ PQ সমান আমরা RT লিখতেই পারি, অর্থাৎ PQ বাহুটা সমান আমরা RT বাহু লিখতে পারি, অর্থাৎ RT সমানটা হবে PQ সমান, যেহেতু এই ত্রিভুজ দুইটা সর্বসম। এখন ত্রিভুজ PRTA, ত্রিভুজ PRT অর্থাৎ এই পুরো ত্রিভুজটা নিয়ে কাজ করলাম, বর্ধিত অংশ সহ এই ত্রিভুজটা নিয়ে এখন কাজ করব আমরা। তাহলে এই PRT এই ত্রিভুজটার মধ্যে আমাদের বলা আছে কি, PR প্লাস RT গ্রেটার দেন PT। দেখো PR প্লাস RT গ্রেটার দেন PT, অর্থাৎ দেখো এই বাহু এবং এই বাহুর যোগফল PT বাহুর চেয়ে বড়। কেন এটা? আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, যে কোনো দুই বাহুর সমষ্টি হবে তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এখন দেখো, এখন যেহেতু PR প্লাস RT গ্রেটার দেন PT, তাহলে আমরা লিখতে পারি PR প্লাস PQ। দেখো আমরা RT সমান PQ পেলাম, এখানে সর্বসম প্রমাণ করে আমরা RT সমান PQ পেলাম। তাহলে আমরা লিখতে পারি এই যে RT এর জায়গায় আমরা PQ লিখতে পারি, তাহলে PR প্লাস PQ গ্রেটার দেন PT কে আমরা আবার লিখতে পারি কি, দেখো PT সমান হলো PS প্লাস ST। ওই যে অঙ্কন অনুসারে যেহেতু PS কে ST পর্যন্ত এমনভাবে বর্ধিত করছি যেন PS সমান ST হয়, তাহলে PS প্লাস ST, PS প্লাস TS বা ST একই কথা। এখন দেখো PS আবার TS সমান, কিন্তু যেহেতু আমরা অঙ্কন একই রকম করছি যে PS সমান TS অঙ্কন করছি, তাহলে PS প্লাস PS, আর এখানে PQ সমান PQ কে আমরা PR প্লাস RT কে তো PQ লিখলাম, PQ কে সামনে নিয়ে আসলাম প্লাস PR, পরে গ্রেটার দেন PS, আর TS কে PS লিখতেই পারি, কারণ
এই দুইটা বাহুর যদি এই দুইটা বাহু যেহেতু আমরা অঙ্কন অনুসারে সমানভাবে এঁকেছি যে পিএস এর সমান করে টিএস, তাহলে আমরা পিএস সমান পিএসও বলতে পারি, অর্থাৎ পিএস যেহেতু টিএস এর সমান তাহলে দুইটা পিএস এর যোগফল মানেই হলো পিটি, এটাও বলতে পারি। তাহলে পিএস প্লাস পিএস, পিকিউ প্লাস পিআর, তাহলে এই পিএস পিএস মানে 2পিএস। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, বা সুতরাং বলতে পারি এখানে শেষে প্রমাণের মধ্যে আমরা সুতরাং বলতে পারি পিকিউ প্লাস পিআর ইজ গ্রেটার দেন 2পিএস, প্রমাণিত। কত সহজ প্রমাণ, আমার মনে হয় খুব একটা কঠিন না, যেমিতিগুলো আসছে তাও কঠিন না। এরপরে দেখো গ নম্বর প্রশ্ন আছে, প্রমাণ করো যে 4pS স্কোয়ার সমান 3pr স্কোয়ার। 4pS স্কোয়ার অর্থাৎ পিএসটা যদি 4 গুণের বর্গের যদি 4 গুণ হয় সেটা হবে 3pr এর বর্গের 3 গুণের সমান। তাহলে বিশেষ নির্বাচন কি হবে, পিকিউআর একটি সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে, যার পিএস হলো কিউআর এর উপর কি লম্ব, প্রমাণ করতে হবে যে 4pS স্কোয়ার ইকুয়াল 3pr স্কোয়ার। দেখো প্রমাণ, সমবাহু ত্রিভুজের ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, এটা আগের ক্ষেত্রেও বলেছি আমরা যে সমবাহু ত্রিভুজের ভূমির উপর অঙ্কিত লম্ব সেই ভূমিকে কি করে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কিউএস সমান আরএস লিখতেই পারি আমরা, আবার কিউএস সমান আরএস লিখতে পারি, আবার কিউআর সমান আমরা লিখতে পারি কি কিউএস প্লাস আরএস, এই পুরো বাহুটা সমান লিখতে পারি কিউএস প্লাস আরএস বা এসআর যাই লিখি। তাহলে এই আরএস সমান আবার লিখতে পারি কিউএস কে আবার লিখতে পারি আরএস, যেহেতু দুইটা আরএস এর যোগফলও কিউআর হতে পারে, দুইটা কিউএস এর যোগফলও কিউআর হতে পারে, কারণ কি যেহেতু সমদ্বিখণ্ডক অর্থাৎ এই বাহুটা সমান, তার মানে কি আরএস সমান পি কিউ, যেহেতু কিউএস যেহেতু, তাহলে আমি আরএস কিউএস এর বদল লিখতে পারি আরএস প্লাস আরএস, আরএস প্লাস আরএস অর্থাৎ 2rS, তার মানে কিউআর সমান হয়ে যায় কি 2rS। ত্রিভুজ পিআরএস সমকোণী ত্রিভুজে, পিআরএস সমকোণী ত্রিভুজে কোন ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করেছি দেখো, পিআরএস এই সমকোণী ত্রিভুজটাতে, এটা একটা সমকোণ, যেহেতু পিএসটা লম্ব এটার উপরে এই বাহুর উপরে, তাহলে এটা অবশ্যই দুইটা সমকোণে বিভক্ত হয়, তাহলে এটাও একটা সমকোণ এটাও একটা সমকোণ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এখানে পিএস স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস আরএস স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার সমান পিআর স্কোয়ার, অতিভুজ পিআর হলো অতিভুজ পিআর স্কোয়ার। তাহলে দেখো 4pS স্কোয়ার অর্থাৎ 4 দ্বারা যদি গুণ করি, উভয় পক্ষরে যদি 4 দ্বারা গুণ করি, তাহলে 4pS স্কোয়ার 4rS স্কোয়ার 4pr স্কোয়ার সবগুলো 4 দ্বারা গুণ হবে, তাহলে 4pS স্কোয়ার প্লাস 2rS স্কোয়ার। এটা কেন লিখেছি, আমরা 4rS কে লিখতে পারি 2rS হোল স্কোয়ার, তাহলে 2rS হোল স্কোয়ার সমান 4pr স্কোয়ার। কেন লিখেছি, কারণ আমরা 2rS সমান জানি কিউআর, আমরা এই কিউআরটা বসাবো 2rS এর জায়গায়, এই জন্য আমরা 4rS হোল স্কোয়ারকে লিখেছি 2rS হোল স্কোয়ার। তাহলে দেখো 4pS স্কোয়ার প্লাস এই যে 2rS এর মান হলো কিউআর, এই কিউআরটা সেখানে বসালাম, তাহলে হয়ে গেল 2rS এর জায়গায় কিউআর স্কোয়ার সমান 4pr স্কোয়ার, বা 4pS স্কোয়ার প্লাস এই কিউআরকে লিখতে পারি আমরা পিআর, যেহেতু তিনটা বাহুই সমান, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পি কিউ সমান কিউআর সমান পিআর, তাহলে আমি এই যে কিউআর এর বদল আমি পিআর লিখতে পারি, তাহলে পিআর স্কোয়ার সমান হলো 4pr স্কোয়ার। দেখো এখানেও পিআর এখানেও পিআর, তাহলে পিআর কেটে ওই পাশে নিয়ে গেলাম, 4pr স্কোয়ার থেকে যদি পিআর স্কোয়ার যায় তাহলে 3pr স্কোয়ার থাকে, আর এদিকে আছে 4pS স্কোয়ার। কি সুন্দর প্রমাণ, একটা মাত্র শুধু পিথাগোরাসের উপপাদ্য, আমাদের যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, একটা ত্রিভুজ নিয়ে কাজ করেই কিন্তু আমাদের প্রমাণটা হয়ে গেল, তার মানে এটা আরো সহজ, ক্ষয়ের চাইতে এটা আরো সহজ প্রমাণ হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী, 2 নম্বর সৃজনশীল দেওয়া আছে, ত্রিভুজ DEFA DE গ্রেটার দেন EF, অর্থাৎ একটা বাহু DE EF এর চেয়ে বড় এবং অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল ই কোণটা এবং F কোণটা এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর P বিন্দুতে এবং বহিখণ্ডকদ্বয় অর্থাৎ অভ্যন্তরীণ খণ্ডকদ্বয় ই এবং F কোণের অভ্যন্তরীণ খণ্ডকদ্বয় P বিন্দুতে আর বহিখণ্ডকদ্বয় পরস্পর Q বিন্দুতে, ওই কোণের সমদ্বিখণ্ডক যে খণ্ডকদ্বয় অভ্যন্তরীণ খণ্ডকে P বিন্দুতে এবং বহিখণ্ডকদ্বয় পরস্পর Q বিন্দুতে ছেদ করেছে, এটা দেওয়া আছে সৃজনশীল। কতে দেওয়া আছে অ্যাঙ্গেল D সমান 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল EPF এর ডিগ্রি পরিমাণ নির্ণয় করো।
দেখো আমাদের দেওয়া আছে ত্রিভুজ ডিইএফ এ ডিই গ্রেটার দেন ইএফ, অর্থাৎ ডিই বাহুটা হবে ইএফ বাহুর চাইতে বড়, এই ডিই বাহুটা ইএফ বাহুর চাইতে বড়। যদিও আমাদের অঙ্কনের ক্ষেত্রে এটা ইএফটা বড় দেখা যায়, এটা এটা কোনো সমস্যা নাই, তোমরা অঙ্কনটা যেরকমই করো শুধু তুমি বুঝতে পারলেই হলো যে ডিইটা ইএফ এর চাইতে বড়, এরকম মনে হলেই হয়। তাহলে এবং অ্যাঙ্গেল ই ও অ্যাঙ্গেল এফ এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে। এই যে আমরা সমদ্বিখণ্ডকদ্বয় আঁকলাম, তোমরা একটা কোণের সমদ্বিখণ্ডক আঁকতে পারো এরকম করে। যদি এই একটা কোণ, এটা যদি সমদ্বিখণ্ডক আঁকো তাহলে এই যে এখান থেকে এখানে কম্পাস রেখে এটা অর্ধেকের চেয়ে বেশি, এই কোণটার অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখান থেকে আবার অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, তখন মাঝখান দিয়ে যে কোণের যে রেখাটা যাবে ওইটার সাথে মিলিত হবে, ওইটাই হবে এই কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই কোণকে দুইটা খণ্ডে বিভক্ত করবে। তা আমরা এরকম দেখালাম না আর কি, অর্থাৎ এই কোণটাকে দুই খণ্ড করলেই এরকম যদি দুইটা বৃত্তচাপ হয় তাহলে সমদ্বিখণ্ডক হয়। আচ্ছা, তাহলে পি বিন্দুটা হয়েছে দুইটা কোণের সমদ্বিখণ্ডকের অন্তর্বিন্দু, অর্থাৎ দুইটা মিলিত বিন্দু, মিলিত হলে হয়েছে অ্যাঙ্গেল ডি সমান 40 ডিগ্রি দেওয়া আছে এটাও। তাহলে ত্রিভুজ ডিইএফ এ অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ, অর্থাৎ শুধু আমরা পি কে কল্পনা করা বাদ দিয়ে যদি শুধু অ্যাঙ্গেল ডিইএফ নিয়ে কথা বলি, তাহলে এই অ্যাঙ্গেল এই কোণটা সমান 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের যে কোনো তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে দেখো আমরা পেলাম 180 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি তো ডি এর মান দেওয়া আছে 40 ডিগ্রি, তাহলে ই এফ সমান 180 ডিগ্রি হয়। 180 থেকে যদি 40 ডিগ্রি বাদ দেই তাহলে হবে কি 140 ডিগ্রি, 140 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল ই এবং প্লাস অ্যাঙ্গেল এফ এই দুইটা কোণের পরিমাণ হয় 140 ডিগ্রি। আচ্ছা, ত্রিভুজ ইপিএফ এর ক্ষেত্রে এবার আমরা আসবো ত্রিভুজ ইপিএফ এই ত্রিভুজটার ক্ষেত্রে হবে কি ইপিএফ ত্রিভুজ অ্যাঙ্গেল ইপিএফ, অর্থাৎ এই কোণটা প্লাস অ্যাঙ্গেল পিইএফ, অর্থাৎ এই কোণটা প্লাস অ্যাঙ্গেল পিএফই, অর্থাৎ এই কোণটা, এই তিনটা কোণের সমষ্টি হবে 130 ডিগ্রি। আমরা যে কোনো ত্রিভুজ আঁকি, বড় আঁকি ছোট আঁকি যেরকমই আঁকি, তিনটা কোণের সমষ্টিও 180 ডিগ্রি হবে বা দুই সমকোণ হবেই। তাহলে এই ত্রিভুজের কোণের সমষ্টিও 180 ডিগ্রি। এখন ইপিএফ বাদ দিয়ে যদি এটাকে যদি করি তাহলে প্লাস হাফ ই প্লাস হাফ এফ সমান 180 ডিগ্রি, অর্থাৎ এইটাকে আমরা এই পুরা ত্রিভুজের এই যে আমরা যে ই কোণটা এবং এফ কোণটা, অর্থাৎ ই কোণটা এবং এফ কোণের সমদ্বিখণ্ডক করলেই না আমি পেলাম যে পিইএফ এবং পিএফই, এই দুইটা কোণ পেয়েছি, এই দুইটার সমদ্বিখণ্ডক পুরো ই কোণ এবং পুরো এফ কোণের সমদ্বিখণ্ডক। এজন্য আমরা বলতে পারি অর্থাৎ হাফ অফ ই এবং হাফ অফ এফ এর সমষ্টি 180 ডিগ্রি। এখন অ্যাঙ্গেল ইপিএফ প্লাস হাফ যদি কমন নেই, অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ সমান 180 ডিগ্রি। এখন আমরা জানি যে অ্যাঙ্গেল ই এবং এফ এর মান দেওয়া এখানে বের করলাম 140 ডিগ্রি, তাহলে এই যে 140 ডিগ্রি বসালে এটাকে যদি 2 দ্বারা ভাগ করি 70 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল ইপিএফকে ওই পাশে রেখে যদি 180 আর এই প্লাস 70কে ওই পাশে নিলে হয়ে যাবে -70, তাহলে -70 180 থেকে -70 বাদ গেলে 110 ডিগ্রি, অর্থাৎ 110 ডিগ্রি সেলসিয়াস 110 ডিগ্রি কোণের পরিমাণ, অর্থাৎ ইপিএফ এই কোণটার পরিমাণ হবে, ইপিএফ কোণটার পরিমাণ বের হলো কত 110 ডিগ্রি। শেষ আমাদের প্রথম ক নাম্বার শেষ। খ নাম্বারে আসি। বর্ধিত ইপি ডিএফ কে এম বিন্দুতে ছেদ করলে, বর্ধিত ইপি এই যে ইপি যে আমি যোগ করলাম, আমি ই এবং এফ এর সমদ্বিখণ্ডকদ্বয় পি বিন্দুতে ছেদ করলো, যদি ইপি কে যদি আমি বর্ধিত করি, বর্ধিত ইপি যদি এম বিন্দুতে ছেদ করে, এম বিন্দুতে ছেদ করলে কাকে ডিএফ কে, এই যে ডিএফ বাহুটাকে যদি এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ডিএমই এই কোণটা, এই যে ডিএমই কোণটা যে এই যে ডিএমই কোণটা যে স্থূলকোণ সেটা প্রমাণ করব। আমরা স্থূলকোণের সংজ্ঞায় জানি যে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে আমরা বলি কি স্থূলকোণ, অর্থাৎ এক সমকোণের চেয়ে বড় কিন্তু এক সরল কোণের চেয়ে ছোট কোণকে আমরা বলি স্থূলকোণ। তাহলে এটা আমরা যদি প্রমাণ করতে পারি যে ডিএমইটা 90 ডিগ্রির বড় এবং 180 ডিগ্রির ছোট অর্থাৎ স্থূলকোণ, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখতে পারি, আমি সংক্ষেপে লিখেছি বিনি বিশেষ নির্বাচন,
দেওয়া আছে ত্রিভুজ DEFADE গ্রেটার দেন EF, DE বাহুটা EF এর চেয়ে বড়, এখানে একটু বড় দেখা যায়, এইটা ঠিক আছে মোটামুটি অঙ্কন। DEF এবং অ্যাঙ্গেল E ও F এর সমদ্বিখণ্ডক পরস্পর P বিন্দুতে ছেদ করেছে, এই যে P বিন্দুতে ছেদ করেছে। বর্ধিত EP-DF কে M বিন্দুতে ছেদ করেছে, বর্ধিত EP-DF কে M বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে DME স্থূলকোণ। এখন আমরা অঙ্কনে চলে আসব, আমরা কি কি বেশি অঙ্কন করেছি। DE হতে EF, DE হতে এই যে DE থেকে আমরা যদি EF এর সমান করে EN রেখাটাকে EN কেটে নিই, এই EN কেটে নিলাম, তাহলে EF সমান হবে EN, MN যোগ করি, এই MNটা যোগ করে দিলাম, এটা রেখাটা কাটবো, এই যে এরকম কম্পাস নিয়ে এখানে এটা সমান করে এখানে N কাটবো, কেটে তারপরে MN যোগ করে দেব, MN যোগ করি। এখন প্রমাণ, ত্রিভুজ EFM ও ত্রিভুজ EMN দ্বয়ের মধ্যে, ত্রিভুজ EFM ও ত্রিভুজ EMN দ্বয়ের মধ্যে, EMN দ্বয়ের মধ্যে এই দুইটার মধ্যে কি কি মিল আছে, এই দুইটাকে আমরা সর্বসম ত্রিভুজ করতে পারি কিনা দেখো। তারপর ত্রিভুজ EFM এবং ত্রিভুজ EMN কোন কোন ত্রিভুজটা তোমাদেরকে একটু দেখায় দেই। EFM এই ত্রিভুজ আর হলো EMN, এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে দেখো। সমান আছে EF সমান EM, যেহেতু EF এর সমান করে EN অঙ্কন করেছি তাহলে অঙ্কন অনুসারে। আবার EM সমান EM, অর্থাৎ এটা সাধারণ বাহু, এটা দোনোটা ত্রিভুজের জন্যই সত্য। EM বাহুটা EM সমান EM সাধারণ বাহু, কমন বাহু, দুটো ত্রিভুজেই আছে। এবং অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল MEN সমান অ্যাঙ্গেল FEM, অ্যাঙ্গেল MEN এবং অ্যাঙ্গেল FEM, এই দুইটার কোণ কোনটা কোনটা, অ্যাঙ্গেল MEN এই কোণটা আর অ্যাঙ্গেল FEM এই কোণটা, এই দুইটা কোণে সমান। কারণ কি, আমরা জানি ই কোণের সমদ্বিখণ্ডক হলো এই দুইটা কোণ, সমান দুইটা কোণে এই কোণটাকে সমান দুইটা খণ্ডে বিভক্ত করলে দুইটা কোণ, তার মানে সমদ্বিখণ্ডক মানে এই কোণ দুইটা পরস্পর সমান, তাহলে এটা সমদ্বিখণ্ডক বলে। তাহলে দেখো FEM, সুতরাং ত্রিভুজ আমরা বলতে পারি EFM এবং ত্রিভুজ EMN সর্বসম ত্রিভুজ, এই যে সর্বসম চিহ্ন দেওয়া আছে। কিন্তু অ্যাঙ্গেল EMD তুমি দেখো, নিজেই দেখলে বুঝতে পারবা যে অ্যাঙ্গেল EMD এই কোণটা, অ্যাঙ্গেল EMD দেখবো, মাথায় রাখবা যেটা মাঝখানে থাকে সেটাই কিন্তু কোণ নির্দেশ করে। একটা কোণের যখন মাঝখানে যেটা থাকে সেটাকে কোণ নির্দেশ করে। তাহলে EMD কোণটা, এই কোণটা বললো যে গ্রেটার দেন, এটা কিন্তু বড় চিহ্ন, এগুলা কোন চিহ্ন, অ্যাঙ্গেল চিহ্ন, আর এটা হচ্ছে গ্রেটার দেন মানে এটার চাইতে বড়, কোনটার চাইতে, EMN এর চাইতে, EMN এর চাইতে। আচ্ছা, এই পুরো কোণটা কি এই কোণটার চাইতে বড় না? অবশ্যই বড়, ওটা দুইটা কোণের সমষ্টি আর এটা শুধু একটা কোণ। তার মানে কি EMD কোণটা অবশ্যই EMN কোণের চাইতে বড়, বা EMD কোণটা EMF এর চাইতেও বড় অবশ্যই। আবার EMD প্লাস EMD এবং EMF এই দুইটা কোণ, EMD প্লাস EMF এই পুরোটা কোণ কি হবে বলতো, একটা রেখার উপর যখন পুরো একটা কোণ হয় তখন একটা এক সরল কোণ, অর্থাৎ দুই সমকোণ। তাহলে EMD প্লাস EMF এটা হবে কি দুই সমকোণ। যেহেতু EMD EMF আমরা একবার বলেছি দুইটার যোগফল দুই সমকোণ, আবার বলেছি EMD EMF এর চাইতে বড়, তাহলে যেহেতু একটা বড় একটা ছোট, অবশ্যই একটা স্থূলকোণ আর একটা সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ একটা 90 ডিগ্রির কম হবে আর একটা 90 ডিগ্রির বেশি হবে 100%। যেহেতু দুইটা সমান না, যদি দুইটা সমান হতো তাহলে দুইটাই 90 ডিগ্রি হতো, কিন্তু একটা যেহেতু বড় আর একটা ছোট, তা আবার দুইটা মিলেই দুই সমকোণ, তাহলে একটা অবশ্যই 90 ডিগ্রি বড় আর একটা অবশ্যই 90 ডিগ্রি ছোট, এটাই বলা হয়েছে। EMD প্লাস EMF সমান যেহেতু দুই সমকোণ, সেহেতু EMD EMF এর যেহেতু বড়, তাহলে একটি কি হবে স্থূলকোণ আর একটি সূক্ষ্মকোণ, তাহলে কোনটা বড়, EMD যেহেতু বড় তাহলে EMD স্থূলকোণ, প্রমাণ হয়ে গেল। এখন দেখো গ নম্বরে প্রমাণ করো যে EQF, এই যে EQF এই কোণটাকে বলেছে 90 ডিগ্রির চাইতে কত ছোট, হাফ ডি, অর্থাৎ ডি এর অর্ধেক, 90 ডিগ্রির চাইতে ডি এর অর্ধেক ছোট, ডি কোণের অর্ধেক ছোট। তাহলে আমরা বিশেষ নির্বাচন DEFO এর অ্যাঙ্গেল EOF এর বহি সমদ্বিখণ্ডক, এই দেখছো বহি সমদ্বিখণ্ডক, আমরা সমদ্বিখণ্ডক আঁকলাম কিভাবে, দুইটা বৃত্তচাপ এঁকে যখন যোগ করলাম তখন কিউতে ছেদ করেছে, বহি সমদ্বিখণ্ডক তো পরস্পর কি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল EQF সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল ডি। প্রমাণ,
ত্রিভুজ DEFA অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ সমান 180 ডিগ্রি। DEFA অ্যাঙ্গেল DFE এ তিনোটা ত্রিভুজের অ্যাঙ্গেলের মানে কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। বা হাফ ডি প্লাস হাফ এফ প্লাস হাফ এফ সমান কত? হাফ ই প্লাস হাফ এফ সমান 90 ডিগ্রি। অর্থাৎ যদি হাফ দ্বারা অর্ধেক দ্বারা হাফ দ্বারা যদি গুণ করি উভয় পক্ষকে, তাহলে এটা হাফ গুণ করলে সবটির সাথে এটা 180 ডিগ্রিতে যদি অর্ধেক করি তাহলে 90 ডিগ্রি হয়ে যায়। আবার EFQ এ অ্যাঙ্গেল EQF প্লাস অ্যাঙ্গেল EQF প্লাস অ্যাঙ্গেল QEF। তাহলে দেখো এবার অ্যাঙ্গেল EFQ তে এই ত্রিভুজটাতে এই ত্রিভুজটাতে অ্যাঙ্গেল EQF এই ত্রিভুজটা এই অ্যাঙ্গেলটা যোগ QEF এই কোণটা প্লাস অ্যাঙ্গেল EFQ এই কোণটা, এই তিনটা কোণের সমষ্টি অবশ্যই 180 ডিগ্রি। তাহলে EQF সমান হলো, দেখো QEF এই কোণটা কার সমদ্বিখণ্ডক? GEF এর এই কোণের সমদ্বিখণ্ডক হলো QFE, 100% QEF। তাহলে আমরা বলতে পারি GEF এর অর্ধেক অর্থাৎ হাফ অফ GEF, এবং এই কোণটা যে QFE অথবা EFQ একই কথা, কোণ তো মাঝখানে থাকবে, একটা মাঝখানে আছে। এবারে QFEও বলতে পারি, EFQও বলতে পারি। তাহলে এই কোণটা কার সমদ্বিখণ্ডক? HFE অথবা EFH এর সমদ্বিখণ্ডক। তাহলে আমরা বলতে পারি হাফ অফ GEF হবে হাফ অফ অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল এফ। কেন বলো তো? কারণ আমরা জানি কোনো ত্রিভুজের যে কোনো দুটি অন্তস্থ কোণ তার অপর বহিস্থ কোণের সমষ্টির সমান। তাহলে এই যে বহিস্থ এই কোণটা হবে অপর দুই অন্তস্থ কোণের সমষ্টির সমান, অর্থাৎ এই কোণটা হবে এই দুইটা কোণের সমষ্টির সমান। তাহলে এখানে আমরা এই জন্যই বলেছি GEF হবে অ্যাঙ্গেল ডি এবং অ্যাঙ্গেল এফ এর সমষ্টির সমান। তাহলে হাফ অফ GEF হবে হাফ অফ অ্যাঙ্গেল ডি এবং অ্যাঙ্গেল এফ এর সমষ্টির সমান। আবার অ্যাঙ্গেল EFH হবে আবার কিসের? অ্যাঙ্গেল ডি, মানে এটার অপোজিট দুইটা কোণের। তাহলে এফ এর অপোজিট দুইটা কোণ একটা ডি আর ই, তাহলে হলো অ্যাঙ্গেল ডি এবং ই এর সমষ্টির সমান হবে। তাহলে হাফ অফ যদি আমরা হাফ দ্বারা গুণ করে দেই, হাফ ডি হাফ এফ হাফ ডি হাফ ই, তাহলে দেখো হাফ ডি প্লাস হাফ ই প্লাস হাফ এফ সমান 90 ডিগ্রি। অর্থাৎ এই তিনটের সমান 90 ডিগ্রি লিখতে পারি। হাফ ডি একটা থেকে যায়, একটা হাফ ডি একটা হাফ ই এবং একটা হাফ এফ সমান আমরা 90 ডিগ্রি লিখতে পারি, হাফ ডি থেকে যায়। তাহলে EQF সমান হবে 180, এই দুইটা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হাফ ডি মাইনাস 90 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল EQF সমান হবে 90 ডিগ্রি মাইনাস হাফ ডি, যেটা আমরা প্রমাণ হয়ে গেল। পজ করবি, পজ। সুপ্রিয় শিক্ষার্থী, এখন 3 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা। 3 নম্বর না, আমরা 3 নম্বর সৃজনশীলটা যেহেতু বীজগণিতীয় রাশির মধ্যে আছে, তাহলে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা যে সৃজনশীল, যে 3টে সৃজনশীল কঠিন অথবা বড় পরিসরের, সেই 3টে সৃজনশীল নিয়ে আগে আলোচনা করছি। প্রথমে 2টা জ্যামিতির সৃজনশীল নিয়ে আলোচনা করলাম, এখন আলোচনা করব আমরা এই 4 নম্বর সৃজনশীল নিয়ে, যেটা পরিসংখ্যানের অধ্যায় থেকে দেওয়া হয়েছে। তাহলে দেখো সৃজনশীল এটাতে বলা আছে কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের নিবেশন সারণী নিচে দেওয়া হলো। প্রাপ্ত নম্বর 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে, অর্থাৎ শ্রেণীব্যাপ্তিটা এভাবে দেওয়া আছে 100 পর্যন্ত। সংখ্যা, গণসংখ্যা, অর্থাৎ 8 জনে পেয়েছে 51 থেকে 60 নম্বর, 61 থেকে 70 নম্বর পেয়েছে 10 জনে, এরকম করে গণসংখ্যা দেওয়া আছে 8, 10, 15, 12, 5। তারপর দেখো আমাদেরকে বলা আছে যে মধ্যক নির্ণয়ের যে সূত্রটা, মধ্যক নির্ণয়ের সূত্রটা চলকের অর্থ সহ লিখতে, অর্থাৎ চলকের যে চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্র লেখো। চলকের যে পরিচয় সেটা সহ আমরা মধ্যক নির্ণয়ের সূত্র লিখবো। তাহলে আমরা মধ্যকের সূত্র জানি L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। যদিও লিখে দেওয়াটা না, তোমাদের বইয়ে আছে, তোমরা এটাকে স্টাডি করলে তোমরা সহজে পেয়ে যেতে। তারপর আমি লিখে দিলাম যে L মানে কি? মধ্যক শ্রেণীর নিম্নসীমা। মধ্যক যে শ্রেণীতে আছে, যে শ্রেণীব্যাপ্তির মধ্যে মধ্যকটা আছে, ওই শ্রেণীর নিম্নসীমা হলো L। n গণসংখ্যা, FC মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা।
এখানে ডিটেলস আলোচনা করব না। ক্রমযোজিত গণসংখ্যাটা তোমরা জানোই যে মনে করো 8 10, তাহলে প্রথম ক্রমযোজিত গণসংখ্যা 8, তারপরেরটার হবে 8 10 18, তারপরেরটা হবে 18-র সাথে 15 যোগ, এরকম করে ক্রমযোজিত গণসংখ্যা হলো পরেরটা যোগ করা, যোগ করে করে লাস্টে গণসংখ্যা পাওয়া যায়, টোটাল গণসংখ্যা পাওয়া যায়। আচ্ছা, তারপরে FM হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর গণসংখ্যা কত। তারপরে H হলো শ্রেণী ব্যক্তি। এখন খ নাম্বার কি দেওয়া আছে দেখো, সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এই সারণীটা থেকে গড় নির্ণয় করব। গড় নির্ণয়ের জন্য আমাদের যে যে বিষয়গুলো দরকার, গড় নির্ণয় কয় রকমভাবে করা যায়, যেমন ধাপ বিচ্যুতির মাধ্যমে আমাদের গড় নির্ণয় করা যায়। ধাপ বিচ্যুতির মাধ্যমেও একটা সূত্র আছে গড় নির্ণয়ের, আমরা এটার মাধ্যমেও করতে পারি, কিন্তু আমরা যেভাবেই করি আমাদের মান কিন্তু একই আসবে। তাহলে আমার কাছে এই মেথডটাই সহজ মনে হয় ধাপ বিচ্যুতির চাইতে। ধাপ বিচ্যুতিতে অনেক পেঁচানো আছে, এটাকে সহজ মনে হয়, এই জন্য তোমাদের সামনে এটাই উপস্থাপন করলাম। এটা উদাহরণেও তোমাদের এরকম অঙ্ক দেওয়া আছে। তাহলে দেখো আমরা শ্রেণী ব্যক্তিটা লিখলাম 51 থেকে 100 পর্যন্ত, আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা শ্রেণী ব্যক্তি আছে। তারপর শ্রেণী মধ্যবিন্দুগুলো বের করতে তো তোমরা জানো যে শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলেই মধ্যবিন্দু পাওয়া যায়। তাহলে এরকমভাবে মধ্যবিন্দু পেলাম 55.5, পরেরটা 65.5, এরকম করে। গণসংখ্যা তো দেওয়াই আছে আমাদের 8 10 15 12 5 দিলাম। তারপরে এটার মানে কি, এটা হলো দেখো মধ্যবিন্দুকে xi দ্বারা প্রকাশ করলাম, গণসংখ্যাকে fi, তাহলে fi xi এটার গুণফল হলো এখানে fi xi। তাহলে এই যে 55.5কে 8 দ্বারা গুণ করে যেটা হবে, 65.5কে 10 দ্বারা গুণ করে যা হবে সেটা বসাবা। বসালে এখানে টোটাল গণসংখ্যার যে যোগফল সেটা বসাবা। এই যে গণসংখ্যা 8 10 15 12 5-এর যোগফল n এর মান, আর fi xi হবে এটা সামেশন, এটাকে বলা হয় সামেশন। সামেশন অর্থ যোগ, এই সামেশন fi xi এর সামেশন, অর্থাৎ fi xi যে প্রত্যেকটা গড়ে যা পাইছে সবগুলোর যোগফল হবে এখানে fi xi। তাহলে গড়ের এই সূত্রটা কি, আমরা জানি গড় সমান হলো 1/n সামেশন অফ fi xi। এখানে ইয়ে দেওয়া আছে যে এগুলোর অর্থ কি, i সমান 1 আর k দেওয়া আছে, এটা লিমিট, এটাকে লিমিট বলা হয়। এটা তোমরা জানো না, উচ্চতর গণিতের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় লিমিটের। আচ্ছা, তাহলে এই যে 1/n, এখন n এর মান আমরা জানি, এখানে পাবো গণসংখ্যার টোটাল মান। তারপরে fi xi সামেশন অফ fi xiও জানি, তাহলে 1/n অর্থাৎ 1 গণসংখ্যার টোটাল মানকে যদি fi xi দ্বারা, এই গণসংখ্যার মানটাকে যদি fi xi এর মান দ্বারা বা মানকে যদি গণসংখ্যার মান দ্বারা ভাগ করি, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। এটা আমি আর করে দিলাম না, তোমরা সংক্ষেপে এটাকে পেরে যাবা। তারপর দেখো প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। গণসংখ্যা বহুভুজটা আমরা জানি, গণসংখ্যা বহুভুজ কিভাবে আঁকে। গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য 2টা জিনিস দরকার হয়। আমাদের দরকার হয় শ্রেণীর মধ্যবিন্দুগুলো দরকার হয়, আর শ্রেণীবৃত্তের মধ্যবিন্দুগুলো দরকার হয়, আর আমাদের দরকার হয় কি, এই আমাদের মধ্যমান আর গণসংখ্যা, আমাদের গণসংখ্যা দরকার হয়, এই 2টা দরকার হয়। তাহলে আমরা মধ্যবিন্দুগুলো যদি বের করি, দেখো এটার ক্ষেত্রে কিন্তু আমরা এই শ্রেণীব্যক্তি বা এর অবিচ্ছিন্ন শ্রেণীবিন্দু মধ্যবিন্দু বের করলেও পারি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি বের করলেও পারি, না করলেও পারি। তারপরে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি যদি বের করি তাহলে আমরা করতে পারি যে শ্রেণীর মধ্যমান দিলেও হবে, অথবা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিটা আমরা বের করতে মানে না করলেও হবে, সমস্যা নাই, কিন্তু আমি তারপরেও দেখিয়ে দিই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি কিভাবে বের করি। আচ্ছা দেখো তো, এখানে কি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি 51 থেকে 60, 60-এর পরে 61 থেকে শুরু হলো 70, এটা কি অবিচ্ছিন্ন? না। অবিচ্ছিন্ন হলে এরকম হয়, যেমন 5 থেকে 10, আবার এখানে 10 থেকে 15, আবার এখানে 15 থেকে 20, অর্থাৎ এটার উচ্চ সীমা এটার নিম্ন সীমা, এটার উচ্চ সীমা এটার নিম্ন সীমা, এরকমভাবে এই যাবে। এরকমভাবে আমরা যদি বলি মইয়ের মতো করে অথবা পেঁচানোভাবে যাবে, তাহলে এটা হলো কি অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। কিন্তু আমাদের এখানে তো বিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, এটাকে অবিচ্ছিন্ন করতে হলে কি করতে হয়, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির বইয়ের মধ্যেই তোমাদের ব্যাখ্যা দেওয়া আছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিটা তুমি কিভাবে করবে। অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি করার নিয়ম হলো একটার উচ্চ সীমা আর একটার নিম্ন সীমার যোগফলকে 2 দ্বারা ভাগ, অর্থাৎ 2টার মধ্যবিন্দু। অর্থাৎ আমি যদি এটা বের করি, যেমন 60 এবং 61, 60 এবং 61 যোগ করলে যা হবে তাকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এটার মধ্যবিন্দু হবে অবিচ্ছিন্ন শ্রেণী মান, ঊর্ধ্বসীমা হবে সেটা। তাহলে এরকমভাবে, তাহলে আমরা এরকম করলে আমরা মোটামুটি মানের এটাই জানি, তুমি এটা সহজে বুঝতে পারবা যে 51 তাহলে হবে 50.5 থেকে 60.5, অর্থাৎ উচ্চ সীমার মধ্যে হাফ বাড়বে, নিম্ন সীমার মধ্যে হাফ কমবে। এইটাই সহজে মনে রাখবা। আমি অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিটাকে বইয়ের মতো করে না বলে আমি এটা এভাবে বলি
যে নিম্ন সীমা থেকে হাফ কমবে আর উচ্চ সীমা থেকে হাফ বাড়বে। তাহলে 50.5 থেকে 60.5, আবার এখানে শুরু হবে 60.5। এই যে নিম্ন সীমা থেকে হাফ কমলো 60.5 থেকে 70.5, এরকম করে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। আচ্ছা, তারপরে আবার মধ্যমান, তুমি মধ্যমান যদি এটা থেকে নির্ণয় করো যা হবে এটা থেকে নির্ণয় করলে তাই হবে, তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো। 51 যোগ 60 ভাগ করো 2 দ্বারা, মধ্যমান যা হবে 50.5 যোগ 60.5 যোগ করে 2 দ্বারা ভাগ করো, মধ্যমান তাই হবে। তাহলে এই মধ্যমানগুলো বসাবা আর গণসংখ্যা বসাবা। এবার দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই, এখানে তো গ্রাফ নেই যেহেতু, তারপরও আমি একটু দেখা দেই। এটা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়, এটা ও এটা এক্স অক্ষ যদি হয়, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা দেব কি গণসংখ্যাগুলো। তোমরা তোমাদের সুবিধা মতো, যেহেতু গণসংখ্যা আছে সর্বোচ্চ আছে 15 আর সর্বনিম্ন আছে 5, তাহলে তুমি প্রতি 2 গড়কেও এক একক ধরতে পারো, অথবা প্রতি 1 গড়কে এক একক ধরলে 5 গড়ে যাইয়া, ছোট বর্গ এককগুলোকে যদি প্রতি 1 গড়কে এক একক ধরো তাহলে 5 গড়ে যাইয়া 5 একক। তাহলে এটা 5 হলো, মনে করো এখানে 10, এখানে 15, প্রতি 1 গড়কে এক একক ধরলা। তাহলে আবার দেখো এই 5, এখানে 8 হবে কোথায়, 10-এর নিচে 2 ঘর হবে, এখানে 8, এখানে 15, তারপরে 12 আছে যেহেতু 10-এর উপরে আরও 2 ঘর, এখানে 12 হবে। এরকম করে তুমি গণসংখ্যাটা বসাবা, আর এক্স অক্ষ বরাবর তুমি বসাবা শ্রেণী মধ্যমান। তাহলে শ্রেণী মধ্যমান তুমি যদি এখানে 50.5 পাও, এখানে 55.5 পাবা, তাহলে 55.5 থেকে এখানে 65. দুঃখিত, আমরা এখানে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি বের করবো। এখানে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিটা আমাদের দরকার, ঠিকই আছে। তাহলে আমরা এখান থেকে দেখো, এখানে আমরা এরকমভাবে দুইটা দাগ দেবো, অর্থাৎ 0 থেকে যে 50.5 পর্যন্ত যে শ্রেণীব্যক্তিগুলো, এগুলো আমরা যেহেতু দেখাচ্ছি না, এটাকে আমরা এভাবে লিখবো। এটা কিন্তু তোমরা লেখার ক্ষেত্রে এভাবে লিখবা যে এক্স অক্ষ বরাবর মনে করি ও এক্স ডট ও এক্স এবং ওয়াই ডট ও ওয়াই, দুইটি রেখা, যেটার মধ্যে আমি এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা এবং এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি নিলাম। নিয়ে এই যে আমার অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির প্রথমে 50.5, এখান থেকে আমি এখানে নিলাম 60.5, তারপরে এখানে 70.5, এরকম করে মধ্যবিন্দুগুলো কিভাবে হবে দেখো, মনে করো 50.5 আর 60.5-এর মধ্যবিন্দু কত, 55.5। তাহলে এই মধ্যবিন্দু 55.5-এর গড়ে গণসংখ্যা কত, 8, এরপরের গড়ে 10, এরপরে 15, এরপর 12, এরপর কত 5, এরকম করে। তাহলে 55.5-এর গণসংখ্যা কত, 8, প্রথমটার 8, তাহলে এইখানে হবে। এরপরের 60.5 থেকে 70.5 হলো 65.5, এটার গণসংখ্যা কত, 10, তাহলে এই 10 হবে এই ঘরে। তাহলে দেখো এইখানে দুইটার মধ্যে মিল হলো। এরকম করে যখন তুমি এরপরেরটা মনে করো 15, তাহলে 15 হলে এইভাবে পাবা 70.5 অর্থাৎ 75.5 পাবা, 70.5 থেকে 80.5, এখানে 75.5 এখানে পেলে, ঠিক আছে। তাহলে এখানে 15, এই 15 এখানে। তাহলে দেখো এভাবে যোগ করে দিবা, এইভাবে যোগ করবা, যোগ করে সর্বশেষটা যোগ করার পরে দেখো এই দুইটা প্রান্ত কিন্তু মুক্ত থাকে, এই দুইটা প্রান্তকে তখন সর্বনিম্ন সীমা এবং সর্বোচ্চ সীমার মধ্যে যোগ করে দিলেই যে বহুভুজের একটা ভুজ পাওয়া যায় সেটাকে বলে বহুভুজ। যেমন দেখো 1টা 2টা 3টা 4টা 5টা এরকম করে কতগুলো ভুজযুক্ত একটা এই চতুর্ভুজ বলবো না, বহুভুজ পাওয়া যায়। এইটাই হলো গণসংখ্যা বহুভুজ। তাহলে আমাদের 3টা সৃজনশীল চলে গেল। এখন আমরা খুব সহজে অন্যান্য সৃজনশীল এবং অন্যান্য সংক্ষিপ্ত কোশ্চেনগুলো করতে পারবো।